আমি পদ্মজা। পর্ব ৪। লেখিকা ইলমা বেহরুজ। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই তারা। তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দেবেন না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ের যখন চাই ছেড়ি পড়ুক, তাহলে পড়ুক। রশিদ নিরাশ হলেন। ভাবছিলেন মোর্শেদ রাজি হবে। তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন, এরপর বড় অসুখে পড়লেন, তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি। আজ একটু আরম্ভ হতেই ছুটে এসেছে অনেক আশা নিয়ে, কিন্তু মোর্শেদের জবাববন্দিতে তিনি আশাহত হলেন। কটমটে গলায় বললেন, যুবতী ঘরে রাহন ভালো না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্রই বেশি দিন ভালা থাকে না। পাপকা মেয়েদের চারপাশে ঘুরঘুর করে, বেলা থাকতে জামায় ধরাইয়া দেওন লাগে। বুঝছো নি? তোমার বউরে বোঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন। জমি জমা বাড়িঘর সব কিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করল। রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে বসেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুললেন। হেমলতা সাপ নাকচ করে দেন। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন, পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছিলেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন। আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবে। মোর্শেদের তিরিক্ষি মেজাজ, তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। রগে রগে রাগ টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেহরি যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার ঠ্যাংও পাইবা না। এই সেরি মজা বুঝাইব। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথায় নাচে, সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে, মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লইগ্গা ঘরটা ছাইরা লাইহারি ঘরে উইঠা পড়ো। কিসের দরকারের জন্য? শুটিং করার লইগ্গা মাতব্বার বাড়ির যারা আইছে তারার বুলি আমার বাড়ি পছন্দ হইছে, বিরাট অঙ্কের টেকা দিব কইছে। আমিও কথা দিয়ে আইছি, কাইল উঠতে কয়ে আইছি। হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না। সত্যি অর্থের খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়তে ঢাকা পাঠাতে হবে। তিনি মোর্শেদকে বললেন, টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বল মানে, এখন সব গুছাইয়া লাও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনছে। 7 দিন হয়েছে দেখুন শাহ আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে।
অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজে দোয়ার খুব অনুনয় করছে আল্লাহকে, যেন লিখন সাহা আর চিত্রা দেবীকে স্বচক্ষে দেখতে পারে। আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে তারা। পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে। সিন চেঞ্জ হয়ে চিত্রা আর লিখন সাহেব দিকে যায়। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। লিখন চিত্রার পাশে চেয়ারটাই বসলো। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমাচু হয়ে হাসলো। ভাবে বোঝো গেল। প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে। মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন সাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল, তোমার ভাইয়ারে নাম জানি কি বলেছিলে? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখল। মগা মদন কারোর নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে। হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করে। বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবারও এসেছিল, এরপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করল। মগা বলল, এই যে লাহারি ঘর, ওইটা আছে। লাহারি ঘর মানে কি? মগার বদলে লিখন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব, ঠিক আছে? আচ্ছা আপা। এই লিখন যাবা? ওই তো সামনেই, আলসেমি করো না। মগা হৈ হৈ করে উঠল, না না, বেটা লইয়া যায়ত না, বাড়ির মালিক মানা আছে। লিখন মগার না করার ভাব দেখেই ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করল, মানা কেন? বাড়ির বড় ছেড়িটারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন ভাইয়ের লাহন বিলাই চোখা। ছেড়িডারে স্কুল ছাড়া আর কোনোখানেও যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে, লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে। এই ছেড়ি লইয়া বহুত কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একেবারে মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ, তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এখানে শেষ করছি। আপনাদের যদি এই পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সুস্মিতা ভাইব স্টেশনের পাশে থাকবেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।